হেই ওয়েট, কি হলো? ফেরিয়া চিন্তায় পড়ে যায়। খুব দ্রুত তার পাশ থেকে কিছু নড়ে গেল মনে হচ্ছে। খুব জোরে বাতাস এসে লাগলো গায়ে। কি ছিল? ভূত টুত ছিল নাকি এখানে? ভয়ে ফেরিয়া থমকে যায়। রাতও হয়েছে, এই রাস্তায় তেমন একটা গাড়িও চলছে না, নিশ্চয়ই ভূত। ফেরিয়া তাড়াতাড়ি স্কুটি চালিয়ে চলে যায়। এইদিকে ফারদিন দূর হতে ফেরিহার চলাচল দেখে কিছুটা আন্দাজ করতে পারে ব্যাপারটা। হেসে বলে, আমি ভূত নই প্রেয়সী, ভূতের চাচাতো ভাই ভ্যাম্পায়ার। এক্সকিউজ মি, আপনার গাড়িতে করে আমাকে একটু সামনে অবধি এগিয়ে দিবেন? এনির কথায় নীরব তার দিকে তাকায়। আজ এনি অফিসে একটা শাড়ি পরে এসেছে। মুখে কোনো সাজ না থাকলেও দেখতে অবাস্তব সুন্দর লাগছে। এমনটা নয় যে এই মেয়ের থেকে সুন্দর কেউ নেই, তবে এনির চোখে কিছু একটা তো আছে যা সহজেই সবাইকে অ্যাট্রাক্ট করতে সক্ষম। স্বাভাবিক, এ তো আর মানুষ নয়, একটা ভ্যাম্পায়ার। সেটা তো নীরব বুঝে না। এনি নীরবকে চুপ থাকতে দেখে আবার বলে, আপনার অসুবিধা হলে জোর করব না, তবে হেল্প করলে ভালো হতো আর কি। আরে না না, তেমন কিছু না, আপনি উঠে বসুন, আমি নামিয়ে দিব। এনি উঠে পড়ে। নীরবও তার গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অফিসের অনেকেই ছুটির পর বাসের জন্য দাঁড়িয়ে আছে। কেউ কেউ বা ওদের দেখে কানা ঘষা করছে। নীরব এসবে পাত্তা না দিয়ে গাড়ি চালাতে থাকে। এনি নীরবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আপনি বাকিদের থেকে কিছুটা অন্যরকম। নীরব এনির দিকে তাকায় না, সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে প্রশ্ন করে, একদিনেই বুঝে গেলেন? হুম। নীরব আর আগ বাড়িয়ে কথা বলে না। এনি এক দৃষ্টিতে নীরবকে দেখতে থাকে। মানুষকে যত খারাপ মনে হয় ওরা ততটা খারাপ না। এনি ভাবে ভালো মানুষদের সাথে সব সময় খারাপ হয়, ঠিক যেমন নীরবের সাথেও হবে। ভাই আর বাবার কথা মতো সব করতে হবে এনিকে। সে নিরুপায়। গন্তব্য পৌঁছাতেই এনি বলে ওঠে, বেশ বেশ, এখানেই নামবো। এই জঙ্গলের পাশে রাতে এইখানে নেমে যাবেন কোথায়? আমার পরিচিত একজন এসে নিয়ে যাবে, আমি কাছেই থাকি। নীরবের কিছুটা সন্দেহ হয়, তবে সে কিছু বলল না। এনি নেমে যায়। ধন্যবাদ। নীরব মাথা নেড়ে গাড়ি স্টার্ট দেয়, তবে মনের মাঝে একটা খুঁত খুঁত ভাব যেন রয়ে গিয়েছে। এদিকে এনি হঠাৎ নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে আসল রূপে ফিরে আসে। পিছনে বড় বড় পাখায় ভর করে জঙ্গলের দিকে উড়ে যায়। ফায়াজ আহমেদ আজও অজগার থেকে ফিরে যায়নি। রাতের বেলা রাজমহলের ছাদে হাঁটাহাঁটি করছে। সে এখন গভীর চিন্তায় মগ্ন। তার ছেলে সত্যি যদি কোনো মানুষকে ভালোবেসে ফেলে, তখন তার নিজের সাথে যেটা হয়েছে সেটা যদি তার ছেলের সাথে হয়, তখন সে সহ্য করতে পারবে না। এতদিন ফারদিন মানুষকে অপছন্দ করত, সেটাই যেন ভালো ছিল। ইদানিং তার মাঝে পরিবর্তন দেখে খুশি হওয়ার বদলে বেশ চিন্তিত। আকাশের দিকে তাকিয়ে সে বলে, হে আল্লাহ, আমার নিজের সাথে যা হয়েছে তা যেন আমার ছেলের সাথে না হয়। দুটো কালো পাখি উড়ে যায় দূর আকাশে। নীরা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। এমন সময় ফেরিহা এসে তার পাশে দাঁড়ায়। নীরাকে ভাবনায় ডুবে থাকতে দেখে বলে, কিরে, কি ভাবছিস? আচ্ছা, একটা প্রশ্ন করি। ফেরিহা হেসে বলে, কর। আচ্ছা বল তো, ছেলেদের আর মেয়েদের মাঝে কাদের বিচ্ছেদের যন্ত্রণা বেশি? এটা আবার কেমন কথা? আমি কি করে বলবো? আমার তো কখনো কোনো প্রেমিক ছিল না। নীরা হাসে, তবে এই হাসিতে
ঠিকই মলিন রূপ ফুটে উঠেছে। সে বলতে থাকে, বিচ্ছেদের যন্ত্রণা একটা ছেলের থেকে একটা মেয়ের জন্য অবশ্যই অনেক বেশি। ছেলেরা চাইলেই বিচ্ছেদের পর পুরো জীবনটা প্রিয় মানুষের স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে পারে। তাদের দিকে কখনোই কেউ আঙ্গুল তুলে না। গভীর রাতে একটা সিগারেট ধরিয়ে তার ধোঁয়ায় কষ্টগুলো উড়িয়ে দিতে পারে। কখনো কখনো ওয়াইনের বোতলে দুটো চুমুক দিয়ে প্রাক্তনের স্মৃতিতে কল্পনায় ডুবে যেতে পারে। সবার চোখে সে হয়ে ওঠে প্রেমিক পুরুষ, নারীদের জন্য আইডল। অন্যদিকে মেয়েদের যে সব কিছুতেই বারণ, ঠিক তেমন তারা তাদের অনুভূতি কখনো প্রকাশ করতে পারে না। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করছে না কেন? নিশ্চয়ই চরিত্রের দোষ আছে। এই কথা শুনতে শুনতে না চাইতেও পরিবারের চাপে তাদের বিয়ে করতে হয়। তারা চাইলেও কখনো গভীর রাতে উঠে আকাশের চাঁদের দিকে তাকিয়ে কাঁদতে পারে না। মন মতো বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রাক্তনের স্মৃতিও মনে করতে পারে না। শুধু পরন্ত বিকেলে পুরনো কোনো কথা মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে, শুধু না চাইতেও নিজের শরীর, জীবন সব কিছুতেই অন্য মানুষকে জড়িয়ে অনুভূতির কবর দিয়ে পার হতে হয়। চাপা কষ্ট আর্তনাদটা কেউ শুনতে পারে না। অতঃপর দিন শেষে সবাই বলে, মেয়েরা স্বার্থপর, ওরা ভালোবাসতে জানে না, কত সহজে বিয়ে করে মুভ অন করে ফেলে। আসলে আমরা মেয়েরা স্বার্থপর, অনেক বেশি স্বার্থপর। ফেরিয়া হা করে শুধু নীরার কথা শুনছিল। নীরা চুপচাপ রুমে চলে যায়। ফেরিয়া বুঝে উঠতে পারে না বাচ্চামি করা মেয়েটা হঠাৎ এত বড়দের মতো কথা বলছে কেন, তাও আবার এতটা ফিলিংস মিশিয়ে। তবে এই ব্যাপারে সে কোনো প্রশ্ন করে না। নীরা রুমে এসে কানে হেডফোন লাগিয়ে একা একা গান শুনতে থাকে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, তোমার এই দুনিয়া ঝাপসা আলো, কিছু সন্ধ্যা গুঁড়ো হওয়া কাচের মতোই, যদি যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। পরের দিন সকালবেলা, আজ ফেরিয়া সকালবেলা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। একটা ছোট্ট পরীক্ষা আছে। নীরা যেতে চাইছিল না কোনোভাবেই, তবে ফেরিহার জোরাজুরিতে রাজি হয়েছে। অতঃপর ফেরিয়া আজকে ভার্সিটি যাবে। ছোট্ট একটা পরীক্ষা আছে। নীরা না যেতে চাইলেও জোর করে সাথে নিয়ে এসেছে। দুজনে একটা রিকশার ডেকে উঠে যায়। যেতে যেতে নানান বিষয় নিয়ে কথা হতে থাকে। অবাক করার বিষয়, যেই মেয়ের সামনে কেউ কথা বলার সুযোগ পায় না, সেই মেয়েই আর চুপচাপ। নীরাকে চুপ থাকতে দেখে ফেরিয়া ইশারা দিয়ে জিজ্ঞাসা করে, ঘটনা কি? আমার আসার একদম ইচ্ছা ছিল না রে। নীরার কথায় চোখ ছোট ছোট করে তার দিকে তাকায় ফেরিয়া আর বলে ওঠে, সত্যি করে বলতো, তুই কি কিছু লুকাচ্ছিস? নীরা ঘাবড়ে যায়, মাথা নাড়িয়ে জবাব দেয় না। তবে ফেরিহার সন্দেহ যায়নি, কিছু তো একটা হয়েছে যেটা হয়তো ও বলতে চাচ্ছে না। এই মেয়ের অবশ্য কথা গোপন করতে পারে না, নিজেই সব কিছু যে কোনো সময় ফাঁস করে দিবে। দুজনে কথা বলতে বলতে রিক্সা ভার্সিটির সামনে এসে থামলো। ফেরিয়া নেমে ভাড়া দিয়ে নীরার সাথে ভেতরে চলে যায়। ক্লাসে গিয়ে একদম প্রথম সিটটায় বসে দুজন। কিছু সময়ের মধ্যে হয়তো লেকচারার চলে আসবে। এনি গায়ের উপরের কালো কোটটা তার ডেস্কের পাশে রাখে। নীরবের দিকে তাকিয়ে হাই দিয়ে কাজে লেগে পড়ে। নীরব মনে মনে ভাবে, মেয়েটার মাঝে কিছু তো অদ্ভুত আছে। ও কেন যেন দিনে অফিস থেকে বের হতে চায় না। একদম সকাল সকাল সবার আগে আসে, একটা আজব কালো কোট পরে, আবার সন্ধ্যার পর আলো একদম শেষ হয়ে গেলে তারপর বের হয়। ব্রেক টাইমেও নিচে যেতে চায় না। অফিসের অনেক ছেলেরাই ডাকে ব্রেক টাইমে, তাও মেয়েটা যায় না। আচ্ছা মিস এনি, একটা প্রশ্ন করতে পারি? এনি নীরবের দিকে তাকিয়ে দেখে ছেলেটা খুব আগ্রহ নিয়ে বসে আছে। এনি একটু ভয় হয়, কিছু সন্দেহ করলো নাকি, তাও নিজেকে সামলে উত্তর দেয়, জি বলুন। আপনি দিনে কখনো বাইরে যেতে চান না কেন? আর এত শীতেও খুব সকাল সকাল আসেন, যখন কিনা দারোয়ান কাকা ছাড়া কেউই থাকে না।
আসলে আমার ওই আর কি একটু আসতে হয়। এনিকে এত ভয় পেতে দেখে নীরব নিজের কাজে লেগে পড়ে। উত্তর তো সে পেলই না, বরং মেয়েটা আজে বাজে বকতে শুরু করেছে। মানুষের জন্মগত একটা স্বভাব আছে, যেই জিনিস করতে বারণ করা হয় সেটাই বেশি করে করবে। নিষিদ্ধ জিনিসের প্রতি সবার আকর্ষণ বেশি। নীরব মনে মনে ভাবে কালকে এনিকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলবে, দেখবে মেয়েটা কি এমন লুকাচ্ছে। এত শীতে সবার আগে তো রনি চাচা, যে কিনা সবাই চা কফি দিয়ে ঘুরে, সেও আসে না। আপনার রহস্যের উদ্ঘাটন কাল হবে মিস এনি। অসগাট রাজ্যের বেসামাল অবস্থা। দিন দিন নিচু জাতের ভ্যাম্পাররা বেশ অসামান্য হয়ে উঠছে। তারা যে কোনো সময় বিদ্রোহ ঘোষণা করে দিতে পারে। তাদের উস্কানি দিচ্ছে কয়েকজন শয়তান পূজারী কালো জাদুকর। তারা কোনোভাবেই বুঝছে না এসবের ফলে রাজ্যের সব ধ্বংস হয়ে গিয়ে পুরো রাজ্যটা অভিশপ্ত হয়ে যেতে পারে। আর কেউ যদি তাদের রাজমহলে সেই জাদু শক্তিশালী হিরেটাকে তার জায়গা থেকে সরিয়ে দেয়, তখন সেটাও শক্তি বিনষ্ট হলে তো পুরো ভ্যাম্পায়ার শব্দটা অস্তিত্বে এই দুনিয়া থেকে মিটে যাবে। পুরো ভ্যাম্পায়ার সভ্যতা চির নিদ্রায় চলে যাবে। আবার যখন সেই মানুষ রানী তাদের রাজ্যে পা দিবে, তখন সব নতুন করে জেগে উঠবে। রাজা ফায়াজ খুব চিন্তায় মগ্ন অনেকক্ষণ যাবৎ। তার বারবার মনে হচ্ছে খুব দ্রুতই সেই সময় চলে এসেছে যখন নিজেদের মাঝে নিজেরাই শত্রু হয়ে ওঠে। তখন বিপদ সব জায়গায় থাকে। কেউ কেন বুঝে না ওই হিরেটাই তাদের সবার শক্তির উৎস। কেউ হিরেটাকে তার নিজের জায়গা থেকে সরালেই। কি ভাবছিস বাবা? মায়ের কথায় ফায়াজের ভাবনা থেমে যায়। সে মায়ের দিকে তাকিয়ে বলে, আসো মা, বসো। কি ভাবছিস? এই তো সবার কথাই। যা শুরু হয়েছে রাজ্যটায়, রাজমহলে সুরক্ষা আরও কয়েক গুণ বাড়িয়ে দিও। আমি না থাকায় অবস্থায় যেন একটা পোকা মহলে ঢুকতে না পারে। তা তো করবই। করবাই না মা? আজ করো। সবচেয়ে বিশ্বস্ত প্রহরী দিয়ে পাহারা দেওয়া সেই কক্ষটাকে, যেখানে সেই হিরেটা আছে। নিজেদের মাঝে ঝগড়ার কারণে কেউ যেন ভুলেও সেইখানে না যায়। আচ্ছা, এসব আমি দেখছি, তুই রাজকুমারের খেয়াল রাখিস। ফায়াজ মাথা নেড়ে জবাব দেয়। তবুও তার ভয় কমে না। ছেলেকেও সাবধান করতে হবে এখন থেকে। ভার্সিটির ঠিক সামনের মেন রোডে একটা বড় গাড়ি এসে থামে। গাড়িটা থেকে স্যুট বুট পরে নিচে নামে ফারদিন। সে সচরাচর এখানে আসে না, তবে তার বাবার কিছু কাজের জন্য আজকে তাকে এখানে আসতে হয়েছে। সে ভার্সিটির ভেতরে গিয়ে সোজা টিচার রুমে চলে যায়। দুপুরের ঠিক উত্তপ্ত সময়টায় আসে আবহাওয়া। তবে শীতকাল হওয়ায় সূর্যি মামা তার তাপের দাপট দেখাতে ভীষণ বিরক্ত। তবে তার থেকেও বেশি বিরক্ত নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে ফেরিহা। নীরা মেয়েটা হঠাৎ ফোনে একটা মেসেজ দেখে দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। এর আগে অবশ্য সব কিছু বলা শেষ। ওই কম কাহিনী। নীরা নাকি গোপনে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। এখন ছেলেটা হঠাৎ পোল্টি মেরে বলছে সম্পর্ক রাখবে না। সবচেয়ে বড় কথা হলো ছেলেটা নাকি এই ভার্সিটির। নীরা শুধু বলছে নীল ব্লেজার পরে গার্ডেনের কাছে আসবে ছেলেটা। না, এভাবে বসে থেকে লাভ নেই, আমার আর তর্স হইছে না। ফেরিহা কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভার্সিটির পেছনের গার্ডেনের দিকে যেতে থাকে। রাগে তার গা জ্বলে যাচ্ছে। এসব ছেলেদের একদম দেখতে ইচ্ছা করছে না ফেরিহার। মেয়ে পটানোর আগে নিজের জান পরাণ সব দিতে প্রস্তুত, তবে একবার পেয়ে গেলে বলবে, আরে আপনি কে? ভুল করে আপনার জীবনে এসে পড়েছি, মাফ করে দিয়ে চলে যান। এদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় তা ফেরিহা জানে। মুখের কথায় না হলে হাত চালাতে হবে, তাতে না হলে দুটো পা তো আছেই।
আজকে ফেরিহা ওই ছেলের একদিন নাকি তার একদিন দেখে ছাড়বে। অন্যদিকে ফারদিনের কাজ শেষ হলে ফোনে একটা কল আসে। সে কথা বলতে বলতে পিছনের গার্ডেনের কাছে চলে আসে। বড় বড় গাছের নাড়াচড়ার শীতল বাতাস বসে যাচ্ছে, নিচেও ছোট ছোট ঘাস। অন্য সময় হলে ছেলে মেয়েরা এখানে বসে আড্ডা দিত, তবে এত শীতকাল, তার উপর ঘাসে শিশির পড়ে ভিজে গিয়েছে, তাই দিকটায় এখন কেউ নেই। ফারদিন মনের আনন্দে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শীতল বাতাসটা গ্রহণ করতে থাকে। ঠিক তখনই পেছন থেকে কেউ এসে সজোরে তাকে একটা ধাক্কা মারে। সে ছিটকে নড়ে যায়। গায়ের জোর বেশি হওয়ায় পড়ে না, তবে পেছন থেকে কেউ বলে ওঠে, ওই হালা নিচে পড়স না কেন? ধাক্কা মারলাম যে, পড় বেটা। ফেরিহার ধাক্কা খেয়েও পড়লি না? ফারদিনের বেশ রাগ হয়। এসব ম্যানারলেস কথাবার্তা বলছে কেন মেয়ে? পিছনে ফিরে তাকায়, দেখে ফেরিহা দাঁড়িয়ে আছে। হঠাৎ যেন আকাশ সমান রাগ পানির মতো ঠান্ডা হয়ে যায়। অন্য কেউ হলে সোজা ঘাড়ে দাঁত বসিয়ে দিত। ফেরিহা ফারদিনকে দেখে অবাক হয়। এই লোকটা তো সে ভালো মনে করেছিল, সেই কিনা নীরাকে। যাই হোক, সে ভালো হোক বা খারাপ, নীরার সাথে এমন করেছে কেন? ফেরিহা দৌড়ে গিয়ে ফারদিনের কলারে খামচে ধরে আর চেঁচিয়ে বলতে থাকে, এই এলিয়েন কোথাকার! আপনাকে আমি ভালো ভেবেছিলাম, দেখতেও কত হ্যান্ডসাম, তাই বলে নিজের রূপের অপব্যবহার করবেন? ফারদিন কিছু বুঝতে পারছে না। সে বলে ওঠে, মানে তোমার হয়তো কোনো ভুল হচ্ছে। ফেরিহা কলার ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়, পা থেকে মাথা অবধি কয়েকবার তাকিয়ে বলে, দেখতে তো ভালোই, আমাকে কতবার হেল্পও করেছিলেন। দোষটা অবশ্য আমারই, যার উপরে একটু ক্রাশ খাই সেই ব্যাটাই শেষে বাটপার বের হয়। ফেরিহার প্রথম কথাটুকু শুনে হাসে। মেয়েটাও তাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে, তবে শেষের বাটপার শব্দটা বারবার কানে বাজছে। তোমার হয়তো কোনো ভুল হচ্ছে। আরে রাখেন আপনার ভুল, ইচ্ছে করে আমার বোনটাকে সহজ সরল পেয়ে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলেছেন, আর এখন এমন ভাব নিচ্ছেন কিছু বোঝেনি না, যেন ভাজা মাছটাও জীবনে উল্টে খাননি। ফেরিহা এতে থামে না, মুখে যা আসে যা তা সব বলতে থাকে। এক পর্যায়ে ফারদিনের কানের পোকা সব মরে যাওয়ার অবস্থা। তারও এবার রাগ ওঠে। ফেরিহার কাছে গিয়ে তার হাতটা ধরে, নিজের জাদুর শক্তির জন্য চোখ বন্ধ করে সবটা জানতে থাকে। ফেরিহার সব মনের কথা, তার বোন নীরা, পরিবার, পালিয়ে আসা নীরার প্রেমের ব্যর্থতা, সবটা। এইদিকে ফারদিনকে হঠাৎ এত কাছে এসে তার হাত ধরে থাকতে দেখে ফেরিহা কিছুটা বুঝতে পারে না। জেদের বসে ফারদিনের হাতে একটা কামড় বসিয়ে দেয়। হোয়াট দ্য হেল! ইংরেজি ফুটাবেন না দয়া করে, আমি বলতে শুরু করলে অর্থ খুঁজে পাবেন না। ফারদিনের মনে হয় এখন মেয়েটা অনেক বেশি করছে। আজ অবধি তার সাথে কেউ এভাবে উঁচু গলায় কথা বলতে অবধি পারেনি। আর এই মেয়েটা, ভুলটা ফারদিনেরই, একটু ভালোই না হয় বেশি ফেলেছে, তাই দেখে মেয়েটা একদম মাথায় উঠে নাচবে নাকি? ড্রাকুলার মতো ভয়ানক ভ্যাম্পায়ার বুঝি একদম মানুষ হয়ে গিয়েছে? ফারদিন ফেরিহার আর একটু কাছে গিয়ে দাঁড়ায়, একদম শরীরের সাথে লেগে। চোখে মুখে একদম রাগের পরিষ্কার আভা ফুটে উঠেছে। ফেরিহার যেন এবার একটু ভয় পায়, মনে মনে ভাবে, মুভির নায়িকাদের মতো ভাব নিতে গিয়ে বেশি করে বলে ফেললাম নাকি? ফারদিন হঠাৎ তার দুদিকে দুই বাহু শক্ত করে ধরে। ব্যথায় ফেরিহা কিছু বলতে যাবে, তার আগেই ফারদিন নিজের মুখটা ফেরিহার গাল বেয়ে নিচে একদম ঘাড় বরাবর রাখে। ফেরিহা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, একদম অসভ্যতা করবেন না, আমি ছাড়বো না কিন্তু। ফারদিন মুখ উঠিয়ে আকাশের দিকে তাকিয়ে ভয়ানকভাবে গর্জন দিয়ে ওঠে। ফেরিহা প্রতিটা শব্দে কাঁপতে থাকে। কোনো মানুষের মুখ দিয়ে এমন আওয়াজ বের হতে সে আগে শুনেনি। ফারদিন হাঁ করে মাড়ির দু পাশ দিয়ে দুটো বিষ দাঁত বের করে। এগুলো দিয়ে তারা শিকার করে। ফেরিহা বড় বড় চোখ করে সব কিছু দেখছে। দাঁত আসলো কথা থেকে? শুনো মেয়ে, আমি কোনো সাধারণ মানুষ না, ভ্যাম্পায়ার, এক ভয়ানক ভ্যাম্পায়ার। তোমাকে হঠাৎ ভালোবেসে ফেলেছি, তার মানে এই না যে নিজের ভিতরে থাকা সব পৈশাচিক শক্তি আমি বিসর্জন দিয়ে দিয়েছি।
তোমার সাথে অসভ্যতা করার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মেয়ের অভাব আমার কখনো হয় না। প্রয়োজনে নিয়াজ ফারদিন লিখে গুগল করে নিও আমার ব্যাপারে। ফারদিন আবারও ভয়ানক একটা আওয়াজ করে তার মুখ থেকে। তারপর দাঁতগুলো বের করে মুখটা ফেরিহার ঘাড়ের কাছে এনে আবার বলে, নেক্সট ডে কখনো আমার সাথে এমন আচরণ করবে না, নয়তো ঘাড়ে ঠোঁট না সোজা দাঁত বসাবো। আর তোমার দাঁতের ছোঁয়া আমার কাছে পিঁপড়ার মতো লাগলেও আমারটা তোমার জন্য হবে মৃত্যু, বুঝেছো? ফেরিহা কোনো জবাব দেয় না। ফারদিনের এবার ফেরিহাকে দেখে। সে হঠাৎ ফারদিনের গায়ে ঢলে পড়ে যায়। ফারদিন কোনোভাবে ওকে সামলে নিয়ে নিজের শান্ত অবস্থায় ফিরে আসে। ফেরিহা, ফেরিহা, ঠিক আছো তুমি? ফেরিহার গালে হাত রাখে। মেয়েটা ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। শিট, এভরিথিং ইজ মাই ফল্ট। মেয়েটা ভয়ে জ্ঞান হারিয়েছে। ফারদিন বোঝে সে খুব বড় ভুল করে ফেলেছে। রাগের বশে সে ভুলেই গিয়েছিল তার সামনে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে যারা ভ্যাম্পায়ার শব্দটাকে নিছক উপন্যাসের কোনো চরিত্র কিংবা ভূমির কোনো ক্যারেক্টার মনে করে, বাস্তবতা না। ফারদিন বুঝে কেউ চলে আসলেই সমস্যা। সে নিজের শক্তির ব্যবহার করে ভার্সিটির পেছন হতে উড়ে গিয়ে খুব সাবধানে ফেরিহাকে লাইব্রেরিতে রেখে আসে। এই সময় এখানে কেউ নেই, নয়তো মানুষকে উঠতে দেখে তারাও জ্ঞান হারাতো। সেই লাইব্রেরির একটা বইয়ের উপর সুন্দর করে সরি লিখে সেখান থেকে বেরিয়ে যায়। বেরোনোর আগে ফেরিহার মুখে একটু পানি ছিটিয়ে দেয়। মাথায় হাত রেখে একটু ম্যাজিক করতেই একটা সাদা আলো ফেরিহার সারা শরীরে ভেসে ওঠে। কিছুক্ষণের মাঝেই ও ঠিক হয়ে যায়। ফারদিন দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। সময় গড়িয়ে ঘড়ির কাঁটা ঠিক রাত 12টায় এসেছে। অন্ধকারে নিজের রুমের মাথায় চুলগুলো খামচে বসে আছে ফারদিন। আজ 3 দিন হলো সে সূর্যের আলো বা রাতের চাঁদ কিছুই দেখেনি। ওই দিন ফেরিহাকে রেখে আসার পর তার আর কিছুতেই মন বসছে না। মেয়েটাকে ভালোবেসে ফেলেছে সে। ভ্যাম্পায়াররা মানুষকে ভালোবাসতে পারে, কোনো জবাবই নেই ফারদিনের কাছে। তারপর আমি আরেকটা বোকামি করে এসেছি। ডিসগাস্টিং। একা একাই কথা বলতে থাকে ফারদিন। সে চাইলে ম্যাজিক পাওয়ার ব্যবহার করে ফেরিহাকে সব ভুলিয়ে দিয়ে আসতে পারে, তবে তাড়াহুড়োর কারণে সেই বিষয় খেয়ালই ছিল না। আরেকটা বিষয় ফারদিনকে খুব ভাবাচ্ছে। প্রথম যেদিন আমি ওর হাত স্পর্শ করেছিলাম, ওর মনের ভিতর কি আছে কিছুই জানতে পারলাম না। দ্বিতীয় দিন অবশ্য পেরেছি, তবে তুলনামূলক ম্যাজিক্যাল পাওয়ার খুব বেশি দিতে হয়েছিল। কি আছে ওর মাঝে যে হুটহাট আমি ব্যর্থ হয়ে পড়ি, দুর্বল হয়ে যাই। ফারদিনের হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা করতে শুরু করে। তার এত বছরের জীবনে আর কখনো এমন হয়েছে বলে মনে হচ্ছে না। ফারদিন বাহিরে তাকায়। আজকে চাঁদ অর্ধেক দেখা যাচ্ছে। যতটুকু পারে আলো দেওয়ার চেষ্টায় আছে। ফারদিন ধীরে ধীরে পা ফেলে ছাদে যায়। দূর দূরান্ত পর্যন্ত কোনো আলোই নেই। দু একটা দোকানপাট আলো জ্বলে খুব কম। এত রাত, তার উপর শীতকাল, পুরো প্রকৃতি ভীষণ নীরব। এই শহরেই দিনের বেলা কত ব্যস্ত হয়ে পড়ে। ফারদিন গায়ের গেঞ্জিটা টেনে খুলে ফেলল। 2 হাত মেলে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। তার সারা শরীর থেকে আলো বের হতে থাকে। শরীর থেকে বের হওয়া সাদা আলোয় পুরো ছাদটা আলোকিত হয়ে যায়। হঠাৎ ফারদিন চোখ মেলে তাকায়। এখন যেটা করতে যাচ্ছি ঠিক হবে? ফারদিন হাত দুটো মুঠো করে নিজের ভ্যাম্পায়ার রূপে ফিরে আসে। পেছন থেকে দুটো বড় বড় পাখনা বেরিয়ে আসে। ফারদিন সেই পাখনায় ভর করে উঠতে শুরু করে। রাতের অন্ধকার আকাশে সে উড়ে যাচ্ছে। কখনো কখনো নিচেও নেমে সাবধানে পথ পাড়ি দিচ্ছে। কেউ দেখে ফেললেই সর্বনাশ। তার গন্তব্য এখন একটা বিল্ডিংয়ের 5 তলা। ফেরিহা আছে সেখানে। সেদিন হাত স্পর্শ করে সবটা জেনে নিয়েছিল ফারদিন। যদিও তারও কষ্ট হচ্ছে এই ব্যাপারে, বাবার সাথেও কথা বলতে হবে তাকে। একটা ভ্যাম্পায়ার কিভাবে হুটহাট মানুষের উপর শক্তি প্রয়োগে ব্যর্থ হয়ে যায়,
এইদিকে বিল্ডিংয়ের 5 তলার ফ্ল্যাটের এক রুমে নীরা আর ফেরিহা ঘুমিয়ে আছে। নীরা একদম কাঁথা কম্বল পেঁচিয়ে থাকলেও ফেরিহা গায়ে শুধু একটা কাঁথা কম্বলটাকে এত শীতের মাঝে সে নিজেই একটু আগে সরিয়ে রেখেছে। ফেরিহার গায়ে খুব জ্বর, নতুন চাকরি, তাও সব বলে কয়েকদিন ছুটি নিয়েছে। নীরা ও বাসার সবাই বারবার প্রশ্ন করেছিল মেয়েটাকে হঠাৎ এমন জ্বর আসার কারণ কি, তবে ফেরিয়া কোনো উত্তর দিতে পারছে না। এসব কথা কি কেউ বিশ্বাস করবে? সব কিছু দেখে মেয়েটার গায়ে ভয়ানক জ্বর এসে পড়েছে। কাল থেকে জ্বরটা হুটহাট সারা শরীর ঘামিয়ে ছেড়ে দিচ্ছে, একটু পর আবার শরীর ভর করছে। এমন বারবার কমে যাওয়া আবার বেড়েও যাওয়া জ্বর মোটেও ভালো লক্ষণ না। নীরব কাল ছুটি নিয়েছে ফেরিহাকে ডাক্তার দেখাবে এজন্য, সাথে আবার নীরাকে কাল পাত্রপক্ষ দেখতে আসবে। একটু আগে জ্বর ছেড়ে দেওয়ায় মূলত ফেরিহা কম্বলটা সরিয়ে রেখেছে, তবে এখন আবারও গাটা গরম হয়ে উঠেছে। একটু পর পর শীতে ঘুমের মাঝেই কেঁপে উঠছে মেয়েটা। ফারদিন বারান্দা অবধি উড়ে আসে, কোনো মুভির দৃশ্য মনে হচ্ছে। একজন পুরুষ মানুষ, তার পিঠে পাখনা, সে আবার এত উপরে উঠছে। কেউ দেখে ফেললে ব্রেকিং নিউজ। ফারদিন তাড়াতাড়ি বারান্দার রেলিং ধরে একদম বাঁকিয়ে ফেলে। ভ্যাম্পায়ার বলে কথা, এটুকু করাই যায়। ভেতরে গিয়ে সে সাধারণ রূপে ফিরে আসে, ধীরে ধীরে পা ফেলে খাটের কাছে যায়। চোখের মণি হঠাৎ নীল বর্ণ ধারণ করে, অন্ধকারেও সেই নীল চোখে সবটা পরিষ্কার। কি মায়াবী লাগছে মেয়েটার মুখটা। ও কি অসুস্থ? এত শুকনো দেখাচ্ছে কেন? ধীর গলায় বলে ফারদিন। অতপর ফেরিহাকে কাঁপতে দেখে দ্রুত তার গায়ে কম্বলটা টেনে দেয়। অতি সাবধানে ফেরিহার একটা হাত নিয়ে প্রতিটা আঙ্গুলের মাঝে তার আঙ্গুলগুলো ভাঁজ করে ফেলে। অন্য হাত দিয়ে ফেরিহার মাথায় হাত রেখে নিজের শক্তি দিয়ে ফেরিহার জ্বর ভালো করে দেয়। কপালে ঠোঁট ছোঁয়াতে যেও থেমে যায়। এটা কি অসভ্যতা না? কোনো মেয়ের অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা। ফারদিন আর কাজটা করে না যেটা করতে চেয়েছিল। বেরিয়ে আসার আগে ভাবে অনুমতি ছাড়া কারো রুমে ঢুকাটাও বেয়াদবি। প্রেমে পড়লে একটু একটু খারাপ হওয়াই যায়। এদিকে ঘুমের মাঝেই ফেরিহা হঠাৎ জেগে ওঠে। ফারদিন এসব থেকে দ্রুত বারান্দায় গিয়ে পাখা বের করে উড়ে যেতে থাকে। একটা হাত পেছনে করে নীল রঙের একগুচ্ছ আলো ছুড়ে দেয় বারান্দার দিকে, যা গিয়ে সবটা ঠিক আগের মতো করে দেয়। থাই গ্লাসের এক পাশ থেকেই ফেরিহা নীল রঙের আলো দেখতে পায়। দ্রুত কম্বল সরিয়ে বারান্দায় গিয়ে দেখে একটা জীবন্ত মানুষের পেছনে পাখির মতো পাখনা। সে দ্রুত গতিতে উড়ে চলে যাচ্ছে। অস্পষ্ট সুরে ফেরিহা বলে ওঠে, ভ্যাম্পায়ার? সকাল থেকে নীরার মা কাজে ব্যস্ত, ফেরিহাও টুকিটাকি হেল্প করছে, তবে এখন তার কাজে যাওয়ার সময়, তাই রুমে এসে রেডি হচ্ছে। এমন সময় নীরব এসে দরজা নক করে বলে, ফেরু, তুই কি সত্যি সুস্থ হয়ে গেছিস? আজ না গেলে হয় না? জি ভাইয়া, আমি একদম ঠিক বলছি। আজকে কাজে যেতেই হবে, নতুন চাকরি বলে কথা। নীরব আর কিছু বলার আগেই মিসেস সোহানা বেগম ইশারায় বারণ করে। নীরব বুঝে ফেলে এক বোনকে দেখতে আসলে অন্যজন না থাকাই ভালো। তার উপর ফেরিহা নীরার থেকে সব দিকেই ভালো। নীরব তাই জোর না করে চলে যায়। ফেরু, বল না সেদিন লাইব্রেরিতে কি করে পৌঁছালি তুই? নীরার কথায় রেডি হতে হতে ফেরিহা জবাব দেয়, আগে বল, তুই হাসবি না? না, হাসবো না। আমি সেদিন ভ্যাম্পায়ার দেখেছি একটা। অ্যাঁ? আরে না, হ্যাঁ, একটা ছেলের সাথে ঝামেলা হয়েছিল। এর আগেও একবার দেখা হয়েছিল, কি যেন নাম ঠিক মনে পড়ছে না। প্রথমবার তো প্রিন্স কি যেন বলছিল। যাই বল, এত ভয় পেয়েছি। ছেলেটার হাত থেকে আলোর মতো কি যেন বের হয়, আর মাড়ির পাশ থেকে বড় বড় দাঁত বেরিয়ে এসেছিল। পুরো মুভিতে যেই ভ্যাম্পায়ারগুলো দেখায় তার মতো, ঠিক তার মতো। তারপর
ফেরিহা কথার মাঝে থেমে যায়। নীরা কোনো উত্তর দিচ্ছে না কেন। পেছনে তাকিয়ে দেখে নীরা মুখ চেপে হাসছে। ফেরিহা বেশ বিরক্ত হয়। নীরা হাসি আটকাতে না পেরে নিচে বসে হো হো করে হাসতে হাসতে বলে, বোন ওটা ভ্যাম্পায়ার না, টিকটকার হবে। তোকে কে বললো? ওরকম আলগা দাঁত লাগিয়ে কিছু ছাপড়ি টিকটক করতে দেখো। তাছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের নাম কি বাপ মা প্রিন্স অমুক তমুক রাখে? অন্তত তো বাংলাদেশের মুসলিম পরিবারে তো এমন নাম হয় না। কোনো হিন্দু ফ্রেন্ডদেরও তো এমন পাগলামি করতে দেখিনি। ওই ছেলে নিশ্চিত প্রিন্স মামুনের ভক্ত। ফেরিহা বেশ চিন্তায় পড়ে যায়। আসলে কি ছেলেটা টিকটকার? এসব কি ভুল ছিল? টিকটক করবে ভালো কথা, তার ব্যক্তিগত বিষয়। তবে এভাবে মানুষকে ভয় দেখানোর কারণ কি? তাছাড়া তার মাথার চুল তো লাল, নীল, সবুজ, হলুদ এসব রং করাও ছিল না। না না, ছেলেটা ভ্যাম্পায়ারই ছিল মনে হয়। নীরাকে আর পুরো ঘটনা বলা হলো না ফেরিহার। তার বেরোনোর সময় হয়ে গিয়েছে। গেট খুলে বের হতে হতে ফেরিহা বলে, নীরা, সব খবরের আপডেট আমাকে দিস কিন্তু ফোনে। আচ্ছা তুই যা তাহলে। ফেরিহা বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে ভাবতে থাকে সব আসল ঘটনার কথা। নীরা আসলে ওই দিন যে ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিল সে ফারদিন ছিল না। নীরার বয়ফ্রেন্ডের সাথে তার ঝামেলা মিটে গিয়েছে। আসলে মাহিন নামের ছেলেটা নীরার সাথে একটু মজা করেছিল আর কি। সে নীরার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে বলেই বলেছিল। নীরা, তোমার আর আমার মাঝে এই সম্পর্ক সব শেষ। আর নীরা তো সব কিছু সত্যি ভেবে কেঁদে কেটে সব একাকার। সেদিন অবশ্য ভার্সিটিতে মাহিন নীরার সামনে এই মজার জন্য কান ধরে মাপ অবধি চেয়েছে। এমনকি বাসায় কল করে সবাইকে সবটা জানিয়েও দিয়েছে। আজ নীরাকে মাহিনের পরিবার দেখতে আসবে। সব ঠিকঠাক হলে এই মাসের মধ্যেই বিয়ের তারিখ। তাহলে ওই দিন আমি যে হ্যান্ডসাম ভূতের সাথে ঝামেলা করলাম সেটার কি হবে? ওই ব্যাটা যদি আমার ঘাড় মটকাতে আসে তখন?